হ্যালো ফ্রেন্ডস, আমরা প্রিভিয়াস ভিডিওতে সুপ্রিম কোর্ট সম্পর্কে খুঁটিনাটি আলোচনা করছিলাম এবং এই অংশটুকু আমাদের বাকি ছিল। সেই অংশটি হলো জুরিসডিকশন অ্যান্ড পাওয়ার্স অফ সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের ক্ষমতা এবং কার্যাবলী অংশ। এবং খুব সিম্পল ওয়েতে প্রত্যেকটা তথ্য এবং ডাটা আমি তোমাদের সামনে রাখছি। তোমরা প্রিভিয়াস ভিডিওর যেখানে নোট ডাউন করেছো তার নিচেই একটা পয়েন্ট করবে, সেই পয়েন্টের জুরিসডিকশন অ্যান্ড পাওয়ার অফ সুপ্রিম কোর্ট করবে। যারা প্রথম ভিডিওটি দেখছো তাদের জন্য বলবো যে ইন্ডিয়ান পলিটির একদম ভীষণ পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা রয়েছে, সেখানে সেই ভিডিওগুলি আগে দেখো তোমরা, তাহলে কিন্তু প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হবে। আর নাহলে হঠাৎ করে দেখলে ক্লিয়ার নাও হতে পারে। তাহলে সরাসরি আমরা চলে যাই। যে সুপ্রিম কোর্টের ক্ষমতা এবং কার্যাবলী, এইগুলি মূলত সুপ্রিম কোর্টের কাজের যে এখতিয়ার, সেই এখতিয়ারকে কতগুলি ভাগে ভাগ করা হয়েছে। এক একটা এখতিয়ারের নামও আলাদা আলাদা দেওয়া রয়েছে। যেমন প্রথমটাই বলি, অরিজিনাল জুরিসডিকশন বলা হয়, মূল এলাকা বলা হয়। এটা খুব কঠিনভাবে ভাবার কিছু নেই, শুধু কতগুলি পার্ট ভেবে নিই এই মুহূর্তে আমরা, কারণ অনেকের বুঝতে অসুবিধা হয়ে যায়। প্রথমেই ভেবে নেয় এই অরিজিনাল জুরিসডিকশন আবার কি। সুপ্রিম কোর্টের একটা খাত করা রয়েছে যেটাতে অনন্য মূল এলাকা ধরা হয়েছে, সেখানে কিছু কিছু বিষয় ইনক্লুড, যে এই খাতে থেকে এই সমস্যাগুলোর সমাধান করবে। তা আপাতত সেটা ভুলে যাই, শুধু আমরা ভেবে নিই যে চারটে পয়েন্ট, সেই চারটে পয়েন্টে কোন কোন বিষয়গুলি সলভ করে সুপ্রিম কোর্ট, এইভাবে আমরা বিচার করি, রাইট? তাহলে এবার দেখো যে সেই জুরিসডিকশন অ্যান্ড পাওয়ার অফ সুপ্রিম কোর্টের যে কাজ বা পাওয়ার, সেই পাওয়ারকে চারটে ভাগে ভাগ করেছি আমরা, চারটে মূল এলাকায়। তারপরে আদার্স কিছু রয়েছে। দেখো, অনন্য মূল এলাকা, অরিজিনাল জুরিসডিকশন, আপিল এলাকা, আপিলেট জুরিসডিকশন, পরামর্শ দানকারী এলাকা, অ্যাডভাইজারি জুরিসডিকশন, অ্যান্ড রিট জারি করার যে ক্ষমতা, সেই রিট জারি করার ক্ষমতা, যেটাকে রিট জুরিসডিকশন বলি। অ্যান্ড সাম আদার্স পাওয়ার্স অলসো এক্সিস্ট টু দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, সেটা আমরা আলাদা পয়েন্ট ভাবে আলোচনা করব। তার মানে এই এখতিয়ারের মধ্যে বেশ কিছু সমস্যার সমাধান করে, আবার এই এখতিয়ারের মধ্যে কিছু স্পেসিফিক অর্থাৎ ধরন অনুযায়ী আলাদা আলাদা করা রয়েছে। একটা দেখো আপিল সংক্রান্ত, রাইট? একটা হচ্ছে পরামর্শ সংক্রান্ত। এখান থেকে ক্লিয়ার করার চেষ্টা করছি যে প্রথমেই ছেলেমেয়েরা ঘাবড়ে যায় যে এগুলো আবার কি, রাইট? যেহেতু নতুন টার্ম, সেই জন্য আমরা ধরে নিচ্ছি যে চারটে আলাদা আলাদা ধরন, আলাদা আলাদা সমস্যা, সেই সমস্যাগুলির সমাধান করে। তো এইবার আমরা চলে যাচ্ছি, দেখো যে তাহলে সুপ্রিম কোর্টের যে অনন্য মূল এলাকা, সেই অনন্য মূল এলাকা সম্পর্কে খুব বেশি টিপিক্যালি ভাববে না, সেই জন্য আমিও বেশি কথা তোমাদেরকে বলছি না। দেখো, অরিজিনাল জুরিসডিকশনের মধ্যে আমরা বলছি যে আমাদের সুপ্রিম কোর্ট অরিজিনাল জুরিসডিকশন, প্রথমে শুনে নেবে, তারপরে আমি লেখার জন্য বলবো এক এক করে, তারপরে লিখবে তোমরা। একদম ফার্স্ট সেন্টেন্স কি বললাম, যে সুপ্রিম কোর্টের কার্যাবলী বা যেভাবে যে সমস্যাগুলি সমাধান করে, সেই সমাধানের যে ধরন বা সমস্যার ধরন অনুযায়ী আলাদা আলাদা ভাগ করা রয়েছে, এখতিয়ার ভাগ করা রয়েছে। সেই এখতিয়ার ভাগের মধ্যে প্রথমটাই পাচ্ছি অনন্য মূল এলাকা, দ্বিতীয়টা পাচ্ছি আপিল এলাকা, তৃতীয়টা পরামর্শদানকারী এলাকা, আর 4 নম্বর হচ্ছে রিট জারির এলাকা, 5 নম্বর আদার্স কিছু পাওয়ার রয়েছে, সেটা আলোচনা করব। ইংরেজিতে যদি বলি, অরিজিনাল জুরিসডিকশন, appellate jurisdiction, advisory jurisdiction, as writ jurisdiction, and also others powers. তো এই পর্যন্ত 5টা পয়েন্ট আমরা প্রথমে লিখবো, পয়েন্ট করব। এইবার দেখো, অরিজিনাল জুরিসডিকশন আলোচনা করছি। অরিজিনাল জুরিসডিকশনের মধ্যে কি পড়ে? এই পার্টের মধ্যে সুপ্রিম কোর্ট, আমরা বলেছি সুপ্রিম কোর্ট একটা ফেডারেল কোর্ট, একটা যুক্তরাষ্ট্রীয় আদালতের কাজ করে, এবং সেই যুক্তরাষ্ট্রীয় আদালত হিসাবে ভারত যুক্তরাষ্ট্রের যে সমস্যা এই এখতিয়ারের মধ্যে থেকে করে, অর্থাৎ অনন্য মূল এলাকার মধ্যে আলাদা করে বাছাই করে ইনপুট করা রয়েছে যে সমস্যাগুলি, সেই সমস্যাগুলির প্রথমটা দেখো, কেন্দ্র এবং রাজ্যের সঙ্গে যদি কোনো সংঘাত বাধে, সেটা একটি রাজ্য হতে পারে কেন্দ্রের সঙ্গে বা একাধিক রাজ্য হতে পারে, সেই সমস্যার সমাধান সুপ্রিম কোর্ট করবে। কেন্দ্রের সঙ্গে রাজ্যের অথবা একাধিক রাজ্যের যদি প্রবলেম হয় বা কোনো সমস্যা হয়, সেই বিষয়টা সমাধান করবে। এবার কেন্দ্রের সঙ্গে নয়, রাজ্যের মধ্যে যদি কোনো বিরোধ বাধে, দুটি রাজ্যের মধ্যে কোনো সমস্যা হলো বা দুই বা ততোধিক রাজ্যের মধ্যে সমস্যা, সেই সমস্যার সমাধান করবে। 3 নম্বর, প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের ইলেকশন প্রসেস সম্পর্কিত বা ইলেকশন নিয়ে কোনো রকম কোনো বিরোধ বাঁধলে তার সমাধান করবে সুপ্রিম কোর্ট, এবং সেটা এই জুরিসডিকশনের মধ্যে থেকে। তাহলে এই হচ্ছে প্রথম পয়েন্ট আমাদের, যে as a federal court, Supreme Court decide disputes of Indian Federation such as
সাচ অ্যাজ বা কোন কোন বিষয়গুলোতে দেখো, ডিসপিউটস বিটুইন সেন্টার অ্যান্ড ওয়ান অর মোর স্টেটস, কেন্দ্র এবং রাজ্যের বা একাধিক রাজ্যের মধ্যে কোনো সম্পর্কের কোনো বিরোধ বাঁধলে, ডিসপিউটস যে কোনো বিষয় নিয়ে, ডিসপিউটস বিটুইন টু অর মোর স্টেটস, দুই বা ততোধিক রাজ্যের মধ্যে কোনো বিরোধ বাঁধলে, এবং নির্বাচন সংক্রান্ত বিরোধ কার, শুধুমাত্র প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট সম্পর্কে। বাট কিন্তুটা আবার এখানে চলে এলো, আমাদের যে সংবিধান প্রবর্তন হয়েছে সেই সংবিধান প্রবর্তনের আগের কোনো ট্রিটি, কোনো এঙ্গেজমেন্ট, কোনো সনদ, এই সম্পর্কিত বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট কিন্তু সমাধান করে না, প্রথম কথা বললাম। দ্বিতীয়, অর্থাৎ আবার বলছি, সংবিধান রচনার আগের যে সনদ, যে এঙ্গেজমেন্ট, যে ট্রিটি, এগুলি যদি এখনো বহাল থাকে, সেগুলো নিয়ে কোনো রকম কোনো যদি বিরোধ বাঁধে, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের এই মেন জুরিসডিকশনের মধ্যে পড়ে না। কেন প্রশ্নটা আসে? কারণ বলা হচ্ছে যে কোনো সমস্যা কেন্দ্র রাজ্যের মধ্যে বাদলে সেটা সমাধান করবে, তার মানে ওগুলোও তো তাহলে কেন্দ্র রাজ্যের ইস্যুর মধ্যে চলে আসতে পারে। সেটা স্পেশালি বলে দেওয়া থাকলো যে এই যে বিষয়গুলি সংবিধান প্রবর্তনের আগের কোনো ট্রিটি, এঙ্গেজমেন্ট, কনভেনেন্ট, তারপরে যে কোনো পলিসি আগে, সেগুলি বিষয়ে কিন্তু সমাধান সুপ্রিম কোর্ট এই জুরিসডিকশনের মধ্যে পড়ে না সুপ্রিম কোর্টের। সেকেন্ড যেটা বলা হলো, যেটা বলা হয় ইন্টারস্টেট ওয়াটার ডিসপিউট, জল নদী সম্পর্কিত যে ওয়াটার ডিসপিউট আমরা প্রায় পড়েছি। একটা তো আমরা রাজ্যের মধ্যে জল সংক্রান্ত নিয়ে সমস্যা, এবং আবার ইন্টারন্যাশনাল ওয়াটার ডিসপিউট, এগুলিও আমরা অলরেডি রিসেন্ট খবরগুলোতে পড়েছি। আপাতত আমরা পড়বো যে আন্তঃরাজ্য যে এই ওয়াটার ডিসপিউট, সেই ডিসপিউট সম্পর্কিত বিষয়েও কিন্তু সুপ্রিম কোর্ট সমাধান করে না। দেন বলা হলো যে মেনলি এমন কিছু বিষয় যেটা ফিনান্স কমিশনের কাছে চলে গেছে, ফিনান্স কমিশনকে কোনো একটা বিষয় দেখার জন্য বলা রয়েছে, ইনভেস্টিগেশন করার জন্য বলা হয়েছে, সেই বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্ট কিছু এখানে সমাধান করবে না। তার সঙ্গে বলা হলো, ধরো এই যে আমরা এখন পেনশন চাকরিজীবীদের, অর্থাৎ যে কোনো পেনশন রিলেটেড ইস্যু রাজ্য এবং কেন্দ্র সরকারের মধ্যে অ্যাডজাস্টমেন্ট বিষয় নিয়ে যদি কোনো রকম কোনো বিরোধ বাঁধে, তাহলে সেটারও সমাধান কিন্তু এখানে হয় না। ফাইনালি বলা হলো, কোনো স্টেট ডিমান্ড করছে কেন্দ্রের কাছে যে তাদের কেন্দ্র দ্বারা কোনো ড্যামেজেস হয়েছে, সেই রিকভারি দিতে হবে। সেন্টারের কাছে হয়তো আবেদন করছে যে সেন্টারের কোনো কাজে কোনো রাজ্যের ড্যামেজেস হয়েছে, ক্ষতি হয়েছে অনেক, সেটার ক্ষতিপূরণ দাবি করে স্টেট কেন্দ্রের কাছে দাবি করতে পারে, এবং সেটা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে যেতে পারবে না। তো এইটা গেল আমাদের মেন প্রথম যে অনন্য মূল এলাকা বা অরিজিনাল জুরিসডিকশন। প্রথম তিনটে পয়েন্ট ক্লিয়ার করতে হবে। সেই তিনটে পয়েন্ট হচ্ছে এই, ফার্স্ট পয়েন্টে আমরা বললাম যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে বিরোধ, দুই বা ততোধিক রাজ্যের মধ্যে বিরোধ, 3 নম্বর হচ্ছে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির ইলেকশন সম্পর্কিত কোনো বিরোধ বাদলে সেটা সমাধান করবে। কি কি করে না? সংবিধান প্রবর্তনের আগে ট্রিটি, এঙ্গেজমেন্ট, বিভিন্ন পলিসি, এগুলো সম্পর্কে কোনো সমাধান করবে না। ইন্টার স্টেট ওয়াটার ডিসপিউট সমস্যা সমাধান করবে না। পেনশন রিলেটেড কেন্দ্র রাজ্যের মধ্যে কোনো অ্যাডজাস্টমেন্ট রিলেটেড কোনো ইস্যু হলে সেইগুলি বিষয়ে কোনো রকম কোনো সমাধান করবে না। রাজ্য যদি কেন্দ্রের কাছে ক্ষতিপূরণ করে কোনো রকম কোনো দাবি করে, সেটা কেন্দ্র না করলে সেটার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট এই বিষয় নিয়ে কোনো সমাধান করবে না, ইত্যাদি বিষয় দেখো তোমাদের দেওয়া রয়েছে। এনি প্রি কনস্টিটিউশনাল ট্রিটি, এগ্রিমেন্ট, সনদ and convenant, 1 number, interstate water dispute, 2 number, matter refers to finance commission, pension related adjustment between center and state, and finally একটা কথা বললাম, সেটা বললো যে any damages যেটা by center taken place to the state and state demands to recover it, এই পোর্শনটাও কিন্তু not extend, লাস্টের সেন্টেন্সটা লিখবে not extend in the অরিজিনাল জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের এখতিয়ারের মধ্যে, অনন্য মূল এলাকার মধ্যে পড়ে না। এটা গেল আমরা ফার্স্ট পার্ট, রাইট? তাহলে চটজলদি তোমরা এটাকে লিখে নেবে, খুব স্পষ্টভাবে এই জায়গাগুলো আমাদেরকে ক্লিয়ার হতে হবে, কারণ প্রত্যেকটা কিন্তু দিয়ে আমাদের প্রশ্ন আসবে, সেই জন্য স্পেসিফিক হবে। প্রথমে সুন্দর পয়েন্ট করে এই 4টা পয়েন্ট লিখলে, আমি ইচ্ছে করে তোমাদের আগে থেকে লিখে দিই যাতে তোমাদের পয়েন্টটা ঠিক এরকম ভাবে হয়, যাতে পরে তোমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়, এবং অবশ্যই যাতে ভিডিও লেন্থটা একটু কম হয়।
তাহলে এইবার চলো আমরা নেক্সট চলে আসি যে পরের, যেটা আপিল এলাকা বা অ্যাপিলেট জুরিসডিকশন। সো এবার দেখো নেক্সট পয়েন্টে আমরা আলোচনা করছি আপিল এলাকা বা অ্যাপিলেট জুরিসডিকশন। তাহলে আমরা সবাই জানি যে সুপ্রিম কোর্টে নিচের যে লোয়ার কোর্টগুলো, সেটা ডিস্ট্রিক্ট কোর্ট, সেখান থেকে হাইকোর্ট, হাইকোর্টের ওপরে তারপরে কেউ যদি সিভিল কেস, ক্রিমিনাল কেস বা আদার অন্য কোনো কেস নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে, সেইটা সুপ্রিম কোর্ট তার নিজস্ব জুরিসডিকশনের মধ্যে থেকে সমাধান করার চেষ্টা করে, একদম সোজা ভাষায়, খুব কঠিনভাবে যাব না, লয়ের ভাষা। তো এইখানে যে অ্যাপিল করা যায় সেই অ্যাপিলগুলো কি, তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা পেলাম হিয়ার্স অ্যাপিলস এগেইনস্ট দ্য জাজমেন্ট অফ লোয়ার কোর্ট। তার মানে লোয়ার কোর্টে যে জাজমেন্ট দেওয়া রয়েছে তার এগেনস্টে আমি খুশি হলাম না, আমার কোনো কেস হাইকোর্টে চলছে, যে জাজমেন্ট হাইকোর্ট দিয়েছে সেটাতে আমি খুশি নেই, আমি সেটা নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে চাইছি, তার মানে লোয়ার কোর্টের জাজমেন্টের এগেনস্টে আমি সুপ্রিম কোর্টে যাচ্ছি। তো সেইটা শুনবে এবং সেটার তারপরে আলটিমেট সমাধান সুপ্রিম কোর্ট তার নিজের মতন করার চেষ্টা করবে। তাহলে এখানে আমরা কি করতে পারি, যে কোনো সিভিল ম্যাটার, যেটাকে আমরা বলি যে ফৌজদারি মামলা, আমরা সিভিল ম্যাটার মিনস হচ্ছে দেওয়ানি মামলা, দেওয়ানি মামলা বাংলা, এবং ক্রিমিনাল ম্যাটার হচ্ছে ফৌজদারি মামলা, অর্থাৎ এই সমস্ত ব্যাপারে আমরা আপিল করতে পারি। অর্থাৎ সিভিল ম্যাটার, ক্রিমিনাল ম্যাটার, এবং তার সঙ্গে দেখো অ্যাপিলস ফর এক্সপ্লানেশন অফ কনস্টিটিউশনাল ম্যাটার্স, যে সংবিধানের ব্যাখ্যার জন্য কোনো একটা পার্ট, সেই পার্টের মূল ব্যাখ্যাটা করে, ব্যাখ্যাকার বলেছিলাম আমরা, সুপ্রিম কোর্ট হচ্ছে ব্যাখ্যাকার, তাহলে এইখানে সেই ব্যাখ্যাটা করবেন। এবং ফাইনালি অ্যাপিলস বাই স্পেশাল লিভ। তো এখানে টার্মটা বাই স্পেশাল লিভ খুব সোজাভাবে মাথায় করার চেষ্টা করো, স্পেশাল লিভ পিটিশন। এইটা অনেকের কনফিউজড হয়ে যায়, সবাই কি বলতে চাইছে। ধরো আমার কোনো একটা মামলা হাইকোর্টে চলছে এবং হাইকোর্টের যা রায় বেরোলো সেই রায়ে আমি খুশি নই, সেক্ষেত্রে আমাকে ফার্স্ট ক্রাইটেরিয়া, হাইকোর্টের কাছে আমাকে প্রথমে একটা সার্টিফিকেশন নিতে হবে যে আমি সুপ্রিম কোর্টে আবেদন করতে চাই, হাইকোর্ট আমাকে সার্টিফিকেশন দেবে, রাইট, সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য। আদারওয়াইজ সুপ্রিম কোর্ট কিন্তু এই যেটা বললাম অ্যাকসেপ্ট করবেই না বা শুনবে না। তো এটা একটা ক্রাইটেরিয়া হতে পারে। এবার দেখা গেল হাইকোর্ট আমাকে এই সার্টিফিকেশন দিচ্ছে না, সেক্ষেত্রে আমি এই স্পেশাল লিভ পিটিশন করতে পারি। মাথায় রাখতে হবে সমস্ত কেসে করা যেতে পারে, শুধুমাত্র মিলিটারি কেস বাদ দিয়ে, মিলিটারি ইস্যুগুলো বাদ দিয়ে বাকি সমস্ত কেস, শুধুমাত্র যে এই হাইকোর্টেও আমরা স্পেশাল লিভ পিটিশন করতে পারি, যে কোনো লোয়ার কোর্টের মাধ্যমেও আমি স্পেশাল লিভ পিটিশন করতে পারি, বা সরাসরি আমরা সুপ্রিম কোর্টেও লিভ পিটিশন করতে পারি, স্পেশাল লিভ পিটিশন করতে পারি, এবং সেটা পুরোপুরি সুপ্রিম কোর্ট ডিসাইড করবে এটাকে সে গ্রহণ করবে না করবে না। এর থেকে টিপিক্যাল ভাবে আর আমাদের কিছু জানার দরকার নেই। স্পেশাল লিভ পিটিশন, তাহলে আমরা কি বললাম, যে লোয়ার কোর্টের কোনো জাজমেন্টের এগেনস্টে আমাকে হায়ার কোর্টে যেতে হলে বা সুপ্রিম কোর্টে যেতে গেলে আমাকে লোয়ার কোর্ট থেকে আগে সার্টিফিকেশন নিতে হবে। যদি সার্টিফিকেশন না দেয় তাহলে আরেকটা ওয়ে রয়েছে, ডিরেক্টলি আমরা স্পেশাল লিভ পিটিশন করতে পারি পার্টিকুলার সেই জাজমেন্টের বিরুদ্ধে বা জাজমেন্টের এগেনস্টে যাওয়ার জন্য। তাহলে সেক্ষেত্রে সরাসরি আমরা সুপ্রিম কোর্টেও করতে পারি, বা এমনটা নয় যে সুপ্রিম কোর্টেই যেতে হবে, হাইকোর্টেও একটা করতে পারি, এবং তাছাড়া আরও যে লোয়ার কোর্ট রয়েছে সেই লোয়ার কোর্ট থ্রু অ্যাপ্লিকেশন করে কিন্তু আমরা আলটিমেটলি যেতে পারি। সেটাকেই বলা, সেই অর্গ্যানটাই হলো বা সেই ইনস্ট্রুমেন্টটাই হলো স্পেশাল লিভ পিটিশন। এর থেকে কঠিন করে আমরা আর এটা সম্পর্কে জানবো না। তাহলে আপিল ক্ষেত্রে আমরা বা অ্যাপিলেট জুরিসডিকশনের মধ্যে কি পড়ছে, লোয়ার কোর্টে যেসব দেওয়ানি মামলা, যেসব ফৌজদারি মামলা চলছে, অর্থাৎ যেগুলো ক্রিমিনাল কেস চলছে, সিভিল ম্যাটার চলছে, এবং এছাড়াও সংবিধানের ব্যাখ্যা, সেই সমস্ত কিছু এই জুরিসডিকশনের মধ্যে পড়ে, অ্যাপিলেট জুরিসডিকশনের মধ্যে পড়ে। সিম্পল ওয়েতে এভাবে। ফাইনালি দেখো এটা এবার চটজল যেটা লিখবে, আমরা দেন চলে যাব পরামর্শ দানকারী এলাকা সম্পর্কে। পরামর্শ দানকারী এলাকা সম্পর্কে চটজল দিয়ে লিখে নেবে, পরামর্শ দানকারী এলাকা সম্পর্কে। এবং এটা দেখো, এই পয়েন্টটা আমরা সিম্পলি এইভাবেই মাথায় রাখবো, স্পেশাল লিভ পিটিশন এটা কিন্তু সেই ছুটি ফুটি রিলেটেড কিছু ইস্যু নয়।
হয়েছে, পজ করে তোমরা লিখে নেবে। নেক্সট, এবার আমরা পরামর্শ দানকারী এলাকাতে যাই। খুব সোজাভাবে, যেহেতু আমরা বেশিরভাগ সবাই তো নন পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, খুব সোজাভাবে আমি বলার চেষ্টা করছি। পরামর্শদানকারী এলাকা বলতে আমাদের যে রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্ট যে কোনো ল, তারপরে প্রিভিয়াস যে ট্রিটির কথা বলছিলাম, সেই ট্রিটি ইত্যাদি সম্পর্কে সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে পরামর্শ চাইতে পারে। এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা মেনলি এই প্রেসিডেন্টের পরামর্শদাতা হিসেবে কাজ করে। এই হচ্ছে অ্যাডভাইজারি জুরিসডিকশন। ওকে, তাহলে সিম্পল আমরা কি লিখবো? প্রেসিডেন্ট ক্যান সিক ওপিনিয়ন, প্রেসিডেন্ট ক্যান সিক ওপিনিয়ন from judges of Supreme Court. রাইট, এটা পেলাম। আবার একই রকম ভাবে সুপ্রিম কোর্ট অ্যাক্ট অ্যাজ এ, or we can say Supreme Court act as a advisor to president on which matter? কোন কোন ম্যাটারে বলতে পারি? এক, এনি পলিসি, ল, or আমরা যেগুলো বলেছি যে ট্রিটি এঙ্গেজমেন্ট, ব্যাস। তাহলে এইটুকু আমরা পেলাম। সিম্পল ওয়ে, প্রেসিডেন্টের পরামর্শদাতা হিসেবে কাজ করে সুপ্রিম কোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতিরা। প্রেসিডেন্ট যে কোনো সময় আইনি বিষয়ে, কোনো ল, কোনো সরকারের কোনো পলিসি ইত্যাদি বিষয়ে সুপ্রিম কোর্টের জাজদের পরামর্শ চাইতে পারে, কারণ তার থেকে অনেক বেশি সুপ্রিম কোর্টের জাজ যারা রয়েছেন তারা এই সংবিধান সম্পর্কে, আইন সম্পর্কে অভিজ্ঞ। সেই কারণে পরামর্শ দাতার কাজ করে সুপ্রিম কোর্ট। জাস্ট এইটুকু। দেন দেখো, আমরা এইটা অনেক সোজা, রিট জারি অলরেডি আমরা আগে পড়েছি, অন্য একটা ভিডিও অলরেডি দেওয়া রয়েছে রিট সম্পর্কে, সেখান থেকে তোমরা পুরো ডিটেলস পড়ে নিতে পারো। তাহলে আমরা পড়েছিলাম সুপ্রিম কোর্ট 5 রকমের রিট জারি করতে পারে। রিট জুরিসডিকশন সিম্পলি সংক্ষিপ্তভাবে লিখে, এটা তোমরা আগের ভিডিওতে নোট ডাউন করেছো অনেকে। হেবিয়াস কর্পাস, সশরীরে হাজিরকরণ, ম্যান্ডামাস, প্রোহিবিশন, then quo warranto, and the final is certiorari. এটা আগে বুঝিয়েছি বলে আমরা সরাসরি সংক্ষেপে বলছি। হ্যাভিয়াস কর্পাস মিন্স সশরীরে হাজিরকরণ, কোনো একটা কেস চলছে, যে অপরাধী তাকে সশরীরে হাজির করতে হবে। ম্যান্ডামাসের কথা যদি বলি, ম্যান্ডামাস হচ্ছে অর্ডার, নিম্ন আদালত, অন্য কোনো কর্তৃপক্ষ, কোনো ইনস্টিটিউশন তাদেরকে আইনানু কর্তব্য পালনের জন্য রিট জারি করা হয়, সমন জারি করা হয়। প্রোহিবিশন, লোয়ার কোর্টে কোনো কেস চলছে এবং সেই কেসটা যদি দেখা যায় যে হাইয়ার কোর্ট দেখছে যে তার জুরিসডিকশনের মধ্যে নয়, তাহলে সেখানে একটা বলা হয় যে তোমার জুরিসডিকশনের মধ্যে নয়, সেটাকে বন্ধ করো, নিষেধাজ্ঞা জারি করা। রাইট। কো ওয়ারেন্টো মিন্স কোনো একটা পদের বৈধতা বিচার করা, পদের বৈধতা বিচার করা। পরে আগের ভিডিওতে ডিটেলসে বলা রয়েছে। সার্টিওরারি মানে জ্ঞাত হওয়া, এই যে এর সঙ্গে রিলেটেড, যখনই জ্ঞাত হলো লোয়ার কোর্টে কোনো একটা কেস চলছে, সেটা তার জুরিসডিকশনের মধ্যে নয়, অর্থাৎ সেখানে জ্ঞাত হওয়া এবং সেখান থেকে মামলা ট্রান্সফার করে দেওয়া হাইয়ার কোর্টে, সেটা সার্টিওরারি রিট ইস্যু করে সুপ্রিম কোর্ট।
সিম্পল ওয়েতে আমাদের এইটুকু মাথায় রাখলেই হবে। নাও ফাইনাল আদার পয়েন্টস, তোমরা একটু পজ করে রিপিট করে বারবার সংক্ষিপ্তভাবে লিখে নেবে, এর থেকে কঠিন করে পড়ার কিচ্ছু নেই এখানে, রাইট? যেখানে ডিটেলসে জানার কথা ছিল ফার্স্ট যেটা আমরা পড়েছি সেগুলো অলরেডি আমরা বলে দিচ্ছি, এর থেকে বাইরে কিছু নেই। ফাইনালি বলা হলো আদার পাওয়ার্স, অন্যান্য ক্ষমতা কি আছে। কিছু কিছু অলরেডি জেনেছো। আমরা বলেছিলাম সুপ্রিম কোর্ট যে জাজমেন্টগুলো দেয় সেই জাজমেন্টগুলো তারা কিন্তু একেবারে রেকর্ড করে রাখে, পূর্বের কোনো ঘটনা ঘটেছে তার এগেনস্টে কি কি প্রমাণ এসেছিল, তার জাজমেন্ট কি হয়েছিল, অর্থাৎ সমস্ত নথি, কারা সাক্ষ্য প্রমাণ দিয়েছিল, সেই সমস্ত কিছু তারা কিন্তু রেকর্ড করে রাখে। পরবর্তীতে কোনো কেস এলে লিখে নেবে একদম সোজা বাংলা ভাষায়, যাতে তোমাদের সুবিধা হবে। পরবর্তীতে কোনো কেস সেম ক্যাটাগরি সেম রকমের হলে সেটাকে একই রকম জাজমেন্ট দিয়ে তাড়াতাড়ি সমস্যা সমাধান করা হয়। বা রেকর্ড রাখা আরেকটা উদ্দেশ্য, সেটা হচ্ছে পরে যদি দেখা যায় যে এখান থেকে আরো কিছু বেরিয়ে আসে, তাহলে সেটা কিন্তু আবার রিভোক করা হয়, আবার সেটাকে কিন্তু পুনরায় আবার আলোচনা করা হয়, তাহলে এটা রেকর্ড করা হয়। দ্বিতীয় নম্বর আমরা বলেছি যে মেনলি ফান্ডামেন্টাল রাইটস সুরক্ষিত করে পেয়েছি। 3 নম্বর ক্ষমতা কি? 3 নম্বর ক্ষমতা আদার্স ক্ষমতার মধ্যে সেখানে পড়ে মূলত সুপ্রিম কোর্ট তাদের নিজেদের কর্মচারী নিজেরাই নিয়োগ করে, রাইট? অতএব তাদের যে এমপ্লয়মেন্ট তারা নিজেরাই করে, অন্য কোনো সংস্থার দ্বারা করে না। তো কতগুলি ক্ষমতা আমরা চাচ্ছি বা পাচ্ছি, সেটা হচ্ছে প্রথমেই দেখো পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ। আমরা আগে বারবার বলেছি জুডিশিয়াল রিভিউ করার ক্ষমতা রয়েছে, যে কোনো লস সেটা আদৌ ভারতের সংবিধানকে ক্ষুণ্ণ করছে কিনা, ভারতের নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করছে কিনা, সেই বিষয়ে জুডিশিয়াল রিভিউ করতে পারে। 3 নম্বর এমপ্লয়েড ইটস ওন স্টাফ, নিজেরা নিজেদের যে কর্মচারী সেটা নিয়োগ করে। পানিশ ফর কন্টেম্পট, পানিশ ফর কন্টেম্পট অফ দ্য কোর্ট, আদালত অবমাননার দায়ে সাজা হতে পারে। আবার অর্থাৎ সমন জারি করছি বা আদালতের যে নিয়ম কানুন সেটা মানছি না, তার জন্য তারা নিজেরাই শাস্তি দেয়। তারপরে আমরা কি বলছি, রেকর্ডস অল কেসেস, এইভাবে সোজাভাবে মাথায় রাখি, সমস্ত কেসের যাবতীয় কিছু তারা রেকর্ড করে রাখে। ওকে, এটা সিম্পলি আমরা লিখবো রেকর্ড, সমস্ত কিছু তারা রেকর্ড করে রাখে, তার জন্য কি পরবর্তীতে রেফারেন্স দিয়ে তাড়াতাড়ি নিষ্পত্তি করার জন্য বা পরবর্তীতে আবার বিষয়টা নিয়ে রিভোক করা যেতে পারে, সেই জন্য সেটাকে পুরোপুরি সংরক্ষিত করে রাখা হয়। এর থেকে কঠিনভাবে আমাদের কিন্তু সুপ্রিম কোর্টের পাওয়ার অ্যান্ড ফাংশন বা জুরিসডিকশন এর বেশি কিছু লাগবে না। ওকে, এইবার দেখো চলে আসি ফাইনাল রিসেন্ট ইস্যু। ঠিক আছে, রিসেন্ট একটা ইস্যু ক্রিয়েট হয়েছিল যেখানে বলা হলো সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে এত ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে, সেখানে তিনি তার মিসইউজ করতে পারেন, এই নিয়ে একটা সংশয় বা একটা বিতর্ক দেখা দেয়। সেই জন্য ফাইনালি পরের দিকে একটা বেঞ্চ অফ জাজেস ক্রিয়েট করার ক্ষমতা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে। তাহলে যে কোনো বিষয় বা যে কোনো মামলা আগে আমরা এই যে রাম মন্দির ইস্যুতে আমরা পেলাম যে একটা বেঞ্চ অফ জাজেস ক্রিয়েট করা হয়, তারা আগে পুরো ব্যাপারটা শুনবে, একজন নয়, দেখো পার্টিকুলারলি একটা বেঞ্চ তৈরি করা হয়, অনেকজন থাকবেন, তারা নিজেরা সেটা সম্পর্কে শুনবেন, জানবেন, সিদ্ধান্ত নেবেন, তারপরে গিয়ে চিফ জাস্টিস তার ওপরে সমস্ত বিষয় শুনে নিয়ে তাদের মতামত শুনে দেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস রেফারেন্স দেবেন। এই পুরো টপিকটা সিম্পলি মাথায় রাখবে এবং এই ইস্যুটাই এখন আমরা পেলাম যে চিফ জাস্টিস ক্যান স্টাবলিশ বেঞ্চ অফ জাজেস, এটা রিসেন্ট বেঞ্চ অফ জাজেস তৈরি করতে পারে এবং বিশেষ এখনকার সিচুয়েশনে এই ঘটনাই হচ্ছে বা এই বেঞ্চ অফ জাজেসই প্রথমে বড় বড় যে ইস্যু সেই ইস্যুগুলো শোনে এবং তারা তাদের
ফাইনাল জাজমেন্ট কি হওয়া উচিত সেটা সম্পর্কে একটা আগাম তৈরি করে সিদ্ধান্ত, এবং তার নিরিখে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তার নিজস্ব যে মন্তব্য, যা জাজমেন্ট, সেই জাজমেন্ট দিয়ে থাকেন। তো এই পর্যন্ত আমরা সুপ্রিম কোর্টের জুরিসডিকশন এবং পাওয়ার সম্পর্কে আলোচনা করলাম। এরপরে আমরা পরে চলে যাব হাইকোর্টের আলোচনায়, এবং তোমরা পুরো ডাটাগুলো কমপ্লিট ওয়েতে লিখে নেবে যাতে সহজসাধ্য হয় ভবিষ্যতে। এবং যেটা বারবার বলছি, বাংলা স্টুডেন্টদের জন্য যে সমস্যাটা হয়, সেই জন্য আমি বারবার বলছি যে কঠিন জায়গাগুলো যেটা সহজে বুঝতে পারবে সেটা বাংলায় কিন্তু নোট ডাউন করে নাও, কিচ্ছু ম্যাটার করবে না, কারণ টার্মগুলো আমি কিন্তু ইংরেজি অলরেডি বোর্ডে লিখে দিয়েছি। সেই টার্মটুকু মাথার মধ্যে থাকলেই তোমরা আনসার করতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, এবং আশা করি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটিকে, এবং যতটা পারো শেয়ার করো যাতে অনেকের কাছে পৌঁছতে পারি আমরা। এবং আমাদের সিলেবাস একদম পুঙ্খানুপুঙ্খভাবে এক একটা সাবজেক্ট আমরা শেষ করছি, কোনো তাড়াহুড়ো নয় এখানে, বা একই সঙ্গে বিভিন্ন সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করছি না, এটা সবার আগেই সবাইকে বলে দিই। এগেইন থ্যাংক ইউ ফর ওয়াচিং।